বাবা মা এবং বন্ধুকে বাঁচাতে দানব নেচা লড়াই করতে যায় দানব শিকারীদের রাজ্যে। সেখানে গিয়ে নেচা সম্মুখীন হয় নতুন এক শয়তানের। একদিকে শয়তান, অন্যদিকে বাবা মা বন্ধু। নেচা কি সবকিছু সামলাতে পারবে কি পারবে না তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা আজকে যে এনিমে মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি সেইটার ভিজুয়াল আপনাকে মুগ্ধ করে ছাড়বে। তাহলে আর কথা না বাড়িয়ে নেচা 2 মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আগে নেচা 1-এর গল্প আমাদের শোনানো হয় একটা ভয়েস ওভারের মাধ্যমে। আমরা জানি কিন্তু ঘটনাক্রমে খারাপ আত্মা যে দানবের প্রতিকৃতি, সে জন্ম নেয় এক রানীর গর্ভে, যার নাম দেওয়া হয় নেঝা। অন্যদিকে মহাগুরুর এক সহচর যার নাম সেন, সেই ভালো আত্মাকে নিয়ে আসে ড্রাগন কিং এর থেকে। ড্রাগন কিং এর ভাই বোন আবার অভিশাপে আছে, সেখানেই জন্ম নেয় ভালো আত্মা যার নাম আওবিং। কিন্তু আমরা নেঝা 1-এ দেখেছি নেঝা দানব হওয়ার বদলে পরিবারের সুশিক্ষায় ভালো মানুষ হয়ে ওঠে। নিজ রাজ্যের মানুষদেরকেও সেনের হাত থেকে রক্ষা করছিল। ঘটনাক্রমে নেঝার এক সময় দেখা হয়ে যায় আওবিং এর সাথেও। দুজনের মধ্যে বন্ধুত্ব ঘটে। দেখতে দেখতে 3 বছর পর ওই অভিশপ্ত দিন চলে আসে। সেই দিন বজ্রপাত থেকে নেঝার মৃত্যু আটকানোর চেষ্টা করে আওবিং, কিন্তু শেষমেশ দুজনেই মারা যায়। শুধু থেকে যায় তাদের আত্মা। কিন্তু এভাবে আত্মাও বেশি দিন বাঁচতে পারবে না। নেঝা 2-এর গল্প এখান থেকেই শুরু হয়। নেঝা এবং বিং এর আত্মাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তর করতে মহাগুরুর আরেক সহচর তাই পবিত্র পদ্মফুল সাগরে ফেলে দেয়। এই পদ্মফুলের মূলগুলো ব্লেন্ড করে 2 আত্মাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। তাই আমরা গল্পে দেখি নেঝা যেই রাজ্যে জন্মগ্রহণ করেছে সেখানকার মানুষেরা সবাই একত্রে মূল তুলছে, সেই সাথে সেগুলো ব্লেন্ডও করছে। এই ব্লেন্ড করা নিয়ে আবার নেঝা বিরক্ত হয়, কারণ কেউ কেউ ব্লেন্ড করার সময় হাত পা চুলকাচ্ছে, তো কেউ নাক পরিষ্কার। এর মধ্যেই দুজনের আত্মা ঢোকানোর জন্য পদ্মফুলের মূলগুলো ব্লেন্ড করে একটা শেপ করা হয়। সেইটাও আবার নেঝার পছন্দ হয় না, কারণ আকৃতি একদম টয়লেটের মতো, তার ছুরিতে নাই। তারপর আসে চেনটাং গেটে। এসে সে পুরো রাজ্যের চারিদিকে ঘুরে একটা পোর্টাল তৈরি করে। সেই পোর্টাল থেকে বের হয়ে আসে পাতালের দানব, কিন্তু দানবগুলো বাঁধা অবস্থায় থাকে, কারণ ড্রাগন কিং এর বনও বাঁধা। সব দানবের সাথে লড়তে থাকে চেনটাং এর সৈন্যরা। অন্যদিকে মাটি থেকে বের হয়ে আসে আর এক দানব, যাকে আমরা নেঝা 1-এ দেখেছিলাম। তাই তার 2 লোককে দায়িত্ব দিয়েছিল দানবকে আটকে রাখার, কিন্তু তাদের কাছ থেকে পালিয়ে যায় সে। এজন্য তাই তাদেরকে এবার নেঝা আর বিং এর পদ্মফুলের বেষ্টনী রক্ষা করার দায়িত্ব দেয়। অন্যদিকে দানবদের সাথে লড়তে থাকে নেঝার বাবা মাও। একসময় নেঝার বাবা সেনকে বলে, তুমি এরকম ড্রাগনের সাহায্য নিয়ে আমাদের উপর আক্রমণ কেন করেছ? আওবিং তো বেঁচে আছে। সেন ব্যাপারটা বিশ্বাস করতে না চাইলেও দূর থেকে এক বেষ্টনী দেখতে পায়। বেষ্টনী দেখে সেন সেখানে চলে যায়। সেইটা দেখে সেনের পিছু নেঝার বাবা মাও যায়। সেন বেষ্টনীর কাছে গিয়ে বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পারে না, যেটাতে মজা নেয় তাই। কিন্তু সেন হাল ছাড়ে না। সে পোর্টাল দিয়ে ড্রাগন কিং এর ভাই বোনকে নিয়ে এসে বেষ্টনী ভাঙতে থাকে। ঠিক তখন নেঝাকে বাঁচানোর জন্য বেষ্টনী থেকে বের হয়ে বিং তার বরফের শক্তি দেখায়। ছেলেকে সেই সময় দেখতে পেয়ে ড্রাগন কিংও সেখানে চলে আসে। এসে আত্মার রূপ নিয়ে ছেলেকে কোলে নেয়। আওবিং বেঁচে আছে দেখে খুশি হয়, কিন্তু তাই জানায় সে এখনো পূর্ণাঙ্গ মানুষের রূপান্তর হয়নি। এভাবে পদ্মফুলের বাইরে আসায় ধীরে ধীরে সে মারা যাবে। এইটা শুনে সেন পদ্মফুল নিতে যায়, কিন্তু পদ্মফুল ততক্ষণে মারা যায়, কারণ এক ফুল থেকে দুজনকে তৈরি করা হয়েছিল। তখন সেনের চোখ যায় অন্য এক বেষ্টনীর দিকে। সে মনে করে নিশ্চয়ই সেখানে নেঝা আছে। তখন নেঝাই সেখান থেকে বের হয় বিং এর কাছে। তাই নেঝাকেও বলে, বেশি শক্তি দেখিও না, তাহলে তুমিও মারা যাবে। এর মধ্যেই বিং তার বাবাকে তার শেষ ইচ্ছে বলে, চেংটাং এর মানুষদের উপর আর হামলা করো না। এইটা বলে সেখানে সে মাটি হয়ে যায়। তা দেখে নেঝা তাইয়ের কাছে আসে, বন্ধুকে বাঁচানোর জন্য কোনো একটা উপায় বের করতে বলে। তাই জানাই, একটা উপায় আছে, তোমার শরীরেই বিং এর আত্মাকে নিতে হবে। নেঝা সেইটাই করে, কিন্তু তাই জানাই এভাবে শুধু সর্বোচ্চ 7 দিনই থাকতে পারবে। এক আত্মার মধ্যে আর এক আত্মা 7 দিনই থাকতে পারে। ড্রাগন কিং এটা শুনে জিজ্ঞেস করে, 7 দিন পর কি হবে? তাই জানাই, চিন্তার কিছু নেই। ইউসুফ প্রাসাদের সিন্ধুকের মধ্যে এমন এক ধরনের ঔষধ আছে, যেই ওষুধ দিয়ে পদ্মফুলকে আবার জীবিত করা যাবে, সেই সাথে আওবিংকেও বাঁচানো যাবে। সেন এবার জিজ্ঞেস করে, ওই ওষুধ পাবো কিভাবে? তাই জানাই, আমরা মহাগুরুর কাছে যাব ওই ওষুধ চাইতে। ড্রাগন কিং তখন বলে,
তোমরা মহাগুরুর কাছে ড্রাগনের নামে বদনাম করার চেষ্টা করছো, তাই না? তাছাড়া মহাগুরু আওবিংকে বাঁচানোর চেষ্টা করবে না। সেই সময় সেন জানায়, আমার কাছে একটা প্ল্যান আছে। ইউসুর গুরু তার ছাত্রদের শক্তি পরীক্ষা করার জন্য এক লড়াইয়ের আয়োজন করে। সেই লড়াইয়ে যে জেতে সে অমরত্ব পায় এবং তাকে ইউসুফ প্রাসাদের যে কোনো জিনিস নেওয়ার অনুমতি দেওয়া হয়। সেন এই কথা বলে মূলত নেছাকে নিয়ে। নেছা যেন এই লড়াইয়ের নাম লেখায় সেইটাই সে চায়। এইটা শুনে তাই বলে, নেজা তো লড়তেই পারবে না, তার মধ্যে দানবীয় শক্তি আছে। দানবীয় শক্তির কেউ ওই প্রাসাদে অ্যালাউড নয়। সেন জানায় নেজার মধ্যে আওবিংও আছে, আওবিং লড়বে। নেজা এসব ব্যাপারে খুশি হয়, কিন্তু চিন্তা করে নেজার বাবা মা। জানাই এইটা ঠিক হবে না। কিন্তু ড্রাগন কিং রেগে যায়। রেগে গিয়ে তাইকে তো বন্দি করেই, সেই সাথে নেজার বাবা মাকেও আটকে ফেলে আর বলে, আমি 1000 বছর ধরে বেঁচে আছি, আমার ছেলের যদি কিছু হয় তাহলে পুরো চেংটাং জ্বালিয়ে দেব। সেই সময় রেগে যায় নেজাও। লড়াইয়ের জন্য নিয়ে এসেছে। সেই সময় নেজার ঘুম ভেঙে যায়, করতে থাকে পাগলামি। একসময় সেই জায়গাতে প্রসাব করার চেষ্টা করে। এসব কর্মকাণ্ড দেখে তাই বলে, নেজা একটু দুষ্ট তো, তাই এরকম করছে। গুরু উইলিয়াম তখন তার এক লেডি পিএস কে নেজার জন্য বাথরুম দেখিয়ে দিতে বলে। নেজা লেডি পিএস এর সাথে যেতে যেতেও দুষ্টামি করে। এক পর্যায়ে তো পিএস এর ড্রেসের উপর পা দিয়ে ড্রেসই ছিঁড়ে ফেলে। এতে পিএস দূর থেকে বাথরুম দেখিয়ে দিয়ে কাপড় চেঞ্জ করতে যায়। নেজা ঘুরতে ঘুরতে বাথরুমের দেখা পায়, যেখানে সে দেখে অনেকগুলো সুন্দর পাত্র। সেই সব পাত্রের একটাতে সে প্রসাব করে। প্রসাব করে আসলে তাই এবং নেজাকে ঠিক একই পাত্র থেকে পানি খেতে দেওয়া হয়। নেজা মুখে নিয়ে তা পিএস এর দিকেই ছুঁড়ে মারে। সেই সময় তাই নেজার মাথায় বাড়ি দিয়ে বলে, এরকম দুষ্টুমি এখানে করা যাবে না। এরপর তাই নিজে পানি খেতে থাকলে নেজা তার কানের কাছে গিয়ে বলে, এই পাত্রতে আমি প্রসাব করেছি, সেইটাই কিনা আবার আমাদের খেতে দিয়েছে। এই কথা শুনে তাইও মুখে নেওয়া পানি পিএস এর দিকে ছুঁড়ে মারে। অন্যদিকে গুরু উইলিয়াম সেইটাই খেয়ে বলে, এত স্বাদ তো আগে কখনো পাইনি, আমার প্রতিদিন এরকমই দরকার। সিন শিফট করে এই পর্যায়ে সেনকে দেখানো হয়। সে পাতাল দানবদের সাথে প্রশিক্ষণ করতে থাকলে সেখানে চেংটাংয়ের রাজা লিজিং বলে, এখানে অনেকজন আহত, তাদের উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু সেন কাউকেই বাইরে যাওয়ার অনুমতি দেয় না। এমনকি ওই দানবকেও বেঁধে রাখা অবস্থায় বলে, যেখানে দানবকে যেতে দিচ্ছি না সেখানে মানুষ তো দূরেই থাকলো। সেই সময় সেনের দানবগুলো এক ছেলেকে ধরে নিয়ে এসে বলে, আমরা এক গুপ্তচর পেয়েছি। অন্যদিকে ছেলেটি সেনকে ভাই ডাকে। সেন প্রথমে চিনতে পারে না, কিন্তু ছেলেটি যখন রূপ বদলায় তখন সেন দেখে ছেলেটি আর অন্য কেউ নয়, তারই ছোট ভাই শিয়াবাও। সবার থেকে ছুটিয়ে নিয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কিভাবে? শিয়াবাও জানাই, তোমাকে খুঁজতে খুঁজতেই চলে এসেছি। এই দেখো বাবার দেওয়া কম্পাস, যেই কম্পাস পরিবর্তন করা শিখতে হবে। দেখো আমি অনেক প্রশিক্ষণ নিয়ে নিজের রূপ পরিবর্তন করতে শিখে গিয়েছি। তুমি সেই তার কথা আসায় সেন জিজ্ঞেস করে, বাবা কেমন আছে রে? শিয়াবাও জানায়, ভালো আছে। ইউসুফ প্রাসাদে প্রশিক্ষক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। এরপর শিয়াবাও জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? চেংটাং এর গেট এরকম দানবরা আটকে রেখেছে কেন? সেন সঠিক জবাব দিতে না পারলে রাজা লিজিং বলে ওঠে, সেন ওইসব দানবদের থেকে আমাদের রক্ষা করছে। মুহূর্তেই ভাইয়ের কাছে হিরো হয়ে যায় সেন, ভাইয়ের জন্য গর্ববোধ করে। এরপর বলে, চলো আমরা ইউসুফ প্রাসাদে ফিরে যাই, এখন তো আমি সফল। সেন মিথ্যা বলে। সে জানাই, আমি ইউসুর 12তম সদস্য হিসেবে অমরত্ব পেতে চলেছি, তাই এখন যেতে পারবো না। যদি এখন যাই তাহলে গন্ডগোল হয়ে যেতে পারে, সেখানে যেতে আরো বছর অপেক্ষা করতে হবে। ভাই শিয়াবাও অপেক্ষার ব্যাপার হাসি মুখেই মেনে নেয় আর সেখান থেকে চলে যায়। ভাই চলে গেলে সেন রাজাকে ধন্যবাদ দেয় ভাইয়ের সামনে ছোট না করার জন্য। কিন্তু রাজা জানায়, যা করেছি তা আহত মানুষদের জন্য, তাদের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে দিন। সেন তখনও বলে, কাউকে বাইরে যেতে দেওয়া যাবে না, তবে কিছুটা নরম হয়ে বলে, ওষুধের নাম বলুন, আমি নিয়ে এসে দিচ্ছি। সিন শিফট করে ইঁদুরদের মতো দেখতে কিছু দানবকে দেখানো হয়। সেই ইঁদুর প্রকৃতির দানবদের সাথে লড়াই করে নেছা, তাই তাদের কাছে লড়াইয়ের জন্য আসে। কিন্তু সব ইঁদুর খাওয়া নিয়ে ব্যস্ত থাকে বলে তাই কেউ পাত্তা দেয় না, সেজন্য তাদেরকে নিজে থেকে ডিস্টার্ব করে নেছা। তখন ইঁদুর প্রকৃতির দানবদের রাজা সেখানে উপস্থিত হয়। নেছা তখন ঘুমের ওষুধ খেয়ে লড়াইয়ের আগে ক্যালমা দেখায়, যেটা দেখে রাজা ভয় পায়, তাই পাঠায় তার পিয়েকে। পিয়ে ভয়ে ভয়ে নেছার কাছে যায়, কিন্তু এর মধ্যেই নেছার ঘুম ভেঙে যায়, সেজন্য পিয়ের হাতে মার খায়। হাতে থাকা ঘুমের ওষুধ গিয়ে পড়ে খাবারের পাতিলে। দূর থেকে আবার এই লড়াই দেখে প্রধান দানব শিকারী ডিরো। নেজা মার খেলে ডিরো বলে, নেজার আরো প্রশিক্ষণ দরকার, সে ভালো ছাত্র হয়ে ওঠেনি। তাই তখন ডিরোকে জানায়, ও একটু দুষ্ট প্রকৃতির। ওইদিকে নেজা ঘুমের জন্য পুরো খাবারই খেয়ে ফেলে। সেই পিয়ের বদলে রাজাই আসে নেজাকে মারতে। উল্টো নেজার হাতে প্রচুর মার খায় রাজা, যেটা দেখে পিয়ে মজা করে। কিন্তু নেজা সেই সময় 12 জন অমরত্বকারী সেখানে হাজির হয়ে তাদের রাজ্যের খবরাখবর জানায়। তারা বলে, সামনে দানবগুলো আক্রমণ করতে পারে,
আমাদের যুদ্ধর জন্য প্রস্তুতি নিতে হবে। 2000 পিস ঔষধ হাজির করে, জানায় এগুলো দিয়ে খুব সহজেই দানবের সাথে লড়াই করা যাবে। অন্য পাশ থেকে উইলিয়াংয়ের ছাত্র দানব শিকারের প্রধান ডিরো জানায় উত্তরের ড্রাগনগুলো বিপদের কারণ হতে পারে। ড্রাগনের কথা শুনে নেছা এবং তাই কিছুটা আতঙ্কেই পড়ে যায়। তবে উইলিয়াং জানায় চিন্তার কারণ নেই, তাদের সাথেও লড়াই করার জন্য আমরা প্রস্তুত। মিটিংয়ের প্রায় শেষ পর্যায়ে একজন নেছার সাথে তার 2 ভাইয়ের কথা বলিয়ে দিতে চায়। নেছা তখনই জানতে পারে তার 2 বড় ভাই আছে, তাই ভাইদের সাথে কি বলবে ভেবে না পেয়ে বাইরে আসে। বাইরে এসে খুশিও হয়, কিন্তু পরক্ষণেই তার চেহারা নিয়ে টেনশনে পড়ে যায়। তার চেহারা তো দেখতে ভালো নয়, আবার খাটো। যদি ভাইয়েরা ঠিকমতো কথা বলতে না চায়, এই ভয়ে সে আর কথা বলতে চায় না তাদের সাথে। কিন্তু আওবিং বুঝায়, তুমি যেমন আছো তেমনই সুন্দর, তুমি তোমার ভাইদের সাথে কথা বলবে, এটা তো আরো খুশির ব্যাপার। আওবিংয়ের এসব কথাতে নেছা মিটিংয়ের জায়গায় চলে আসলে ঘুমের একটা ওষুধ খেয়ে ফেলে। সেজন্য শেষমেশ আওবিং নেছার ভাইদের সাথে কথা বলে। কথা বলা শেষ হলে নেছার ঘুম ভেঙে যায়। সে দেখে তার চোখে পানি, এই পানি আওবিংয়ের। পানি দেখে নেছা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ভাইয়েরা কি বলেছে? আওবিং জানায়, তোমার ভাইয়েরা তোমাকে অনেক মিস করে, এতদিন তোমার সাথে কথা বলতে না পেরে তারা আফসোস করছে। তাছাড়া জানিয়েছে তোমার যে কোনো বিপদে 2 ভাই তোমার পাশে আছে। এসব শুনে নেছা এবার কেঁদে ফেলে। কেঁদে ফেলা দেখে কিছুটা উল্লাস করে আওবিং আর বলে, তুমি কাঁদছো নাকি? পাগলামি করে নেছা। তারপর জানায়, আমি ছোটবেলা থেকেই এমন, একটুতেই রেগে যায়, রাগ কন্ট্রোলই করতে পারি না। আমাদের ভাগ্য কত খারাপ, তুমি রাক্ষস হয়ে জন্মেছ আর আমি কিনা দানব। কিন্তু সেদিন তারা 2 জন প্রতিজ্ঞা করে ইউসু অমরত্ব তারা নেবে, তারপর নিজেদের ভাগ্য বদলে ফেলবে। পরের দিন নেছা এক জায়গায় আসে যেখানে বয়স্ক এক ব্যক্তিকে প্রশিক্ষণ দিতে দেখা যায়। সেখানে এসে নেছা জানায়, আমিও ভালো ফাইট জানি। মূলত আজ ওই মাস্টারের সাথে নেছার লড়াই পড়েছে। মাস্টার নিজেকে তার ছাত্র হতে বললে নেছা জানায়, আমি কেন ছাত্র হতে যাব, আমিও লড়াই জানি। এই বলে একটা ঘুমের ওষুধ সে খেয়ে ফেলে। তারপর বিং বডি কন্ট্রোলে নিয়ে লড়াই শুরু করে মাস্টারের সাথে। মাস্টার প্রথমে ভাবে হয়তো মজা করছে, তাই সে সেভাবে লড়াই করে। কিন্তু দেখা যায় আওবিং ভয়ঙ্করভাবে লড়তে শুরু করেছে। তখন মাস্টারও ভয়ঙ্কর হয়ে যায়, যা দূর থেকে দেখে ডিরো এবং তাই। মাস্টার একসময় আওবিংকে নিয়ে পানির নিচে চলে যায়। মাস্টার বিদ্যুৎ হাত কেটে ফেলে। সেই সময় মাস্টারের স্টুডেন্টগুলো চারিদিক থেকে মাস্টারকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ডিরো তখন তার সৈন্যদের নির্দেশ দেয় সবাইকে বন্দী করার। সেই সময় সেখানে শিয়াবাও আক্রমণাত্মকভাবে হাজির হয়ে চানের সৈন্যদের উপর হামলা করে। বাবা শিয়াবাওকে থামতে বললেও শিয়াবাও থামে না। তা দেখে ডিরো তার তীর চালালে বাবা বাঁচায় ছেলেকে, কিন্তু সেই তীর গিয়ে লাগে মাস্টারের শরীরে। মাস্টার তখন ছেলেকে নিয়ে টেলিপ্যাথ হয়ে অন্য জায়গায় নিয়ে যেতে থাকে। তা দেখে ডিরো নেছাকে বরফের পাওয়ার দেখাতে বলে, কিন্তু নেছা চুপই থেকে যায়। কিন্তু চুপ থাকে না ডিরো, একসাথে হাজারো তীর ছুঁড়ে মারে। ততক্ষণ মাস্টার ছেলেকে নিয়ে দূরে চলে এসে পালিয়ে যেতে বলে, সেখানেও আসে ডিরো। তারপর শিয়াবাওকে লক্ষ্য করে তীর ছুটতে চাইলে সামনে এসে দাঁড়ায় নেছা। দাঁড়িয়ে জানায় ও শুধু ওর বাবাকে বাঁচাতে এসেছিল, তাকে যেতে দিন। এই পর্যায়ে সিন শিফট করে চেনটাং শহরে নিয়ে আসা হয়। সেখানে ওষুধের সাথে খাবারও নিয়ে আসে। খাবার নিয়ে আসতে দেওয়ায় সেনকে আপ্যায়নের জন্য আমন্ত্রণ করে। সেনও সেইটা গ্রহণ করে। খাবার টেবিলে লি জিং সেনকে বলে, আপনার মন ভালো, আপনি যে কেন শত্রুদের হয়ে কাজ করেন, এই কথাতে আবার সেন রেগে যায়। তখন চলে দুজনের মধ্যে কথা কাটাকাটি। সেই সময় 2 দানব সেনের ভাই শিয়াবাওকে আহত অবস্থায় নিয়ে আসে। ভাইয়ের এমন অবস্থা দেখে সেন ছুটে আসে শিয়াবাওয়ের কাছে, জানতে চায় কি হয়েছে। শিয়াবাও বলে তারা বাবার উপর আক্রমণ করেছে, বাবার 1 হাত কেটেছে। সেন জিজ্ঞেস করে কে সে? শিয়াবাও ভাঙা গলায় বলে, নেছা। এমনকি সেই সময় মারাও যায় শিয়াবাও। নেছার কথা শুনে এবং ভাইয়ের মৃত্যুতে প্রচন্ড রেগে যায় সেন। নেছা এরপর প্রাসাদে ফিরে গুরু উইলিয়াং এর পিএস নেছাকে জানায়, তুমি 2য় লড়াইয়েও পাশ করেছ, 3য় এবং শেষ লড়াইয়ের আগে রেস্ট নিতে পারো। তাই নেছার কানে কানে বলে, 7 দিনের আর 2 দিন বাকি। এইটা শুনে নেছা বলে, আমি রেস্ট চাই না, 3য় লড়াই লড়তে চাই। ডিরো জানায়, ঠিক আছে, তোমার 3য় লড়াই হবে পর্বত প্রাসাদের দানব রানী জিশিনের সাথে। ডিরো এটা বলতেই প্রাসাদে হাঁসফাঁস করে তাইয়ের 2 সঙ্গী এসে বলে, চেনটাং গেট বিপদে, দ্রুত গিয়ে রক্ষা করুন। এইটা শোনা মাত্রই নেছা সহ তাই ছুটে চলে আসে। এসে দেখে চারিদিকে শুধু আগুনের লাভা। সেই লাভাতে পুড়ে সবাই ছাই হয়ে গিয়েছে। নেছা শুধু খুঁজতে থাকে তার মা বাবাকে। একসময় মায়ের মাথার হেলমেট পায় নেছা, সেটা নিয়ে নেছা শুধু কাঁদতে থাকে। একসময় গুরু উইলিয়াংও সেখানে চলে এসে এত লাভা দেখে অবাক হয়। তো ডিরো ক্রানাকে বলে, ড্রাগনগুলো তো বন্দী, তারা এটা কিভাবে করতে পারবে? ত্রানা জানায়, ড্রাগন রানী পায়ের নখ দিয়ে জাদু জানে,
সে এটা করতে পারে। এসব শুনে নেজা ড্রাগন কিং এর উপর প্রচন্ড রেগে গিয়ে জাদুর শুকরকে চাকার মতো করে ড্রাগনকে মারতে যেতে থাকে। যা দেখে গুরু উইলিয়াং বলে, অমরত্বের জন্য কোনো মিটিং ডাকবো না, এবার সরাসরি ড্রাগন আর পাতালের দানবদের মেরে ফেলবো। এই বলে ক্রানাকে নিয়ে প্রাসাদের দিকে যায়। সেই সাথে তাই এবং ডিরোকে নেছার পেছনে যেতে বলে। ওইদিকে নেছা যাওয়ার সময় আওবিং এর আত্মা বের হয়ে বলে, আমার বাবা এসব নাও করতে পারে। কিন্তু নেছার রাগ থামে না। এই পর্যায়ে পর্বত প্রাসাদের দানব রানী জিশিনকে দেখানো হয়। তার কাছে আসে নেছা, এসে কোনো কথা না বলে জিশিনকে মারতে শুরু করে। জিশিনও পুরো পর্বতকে দানব বানিয়ে নেছার সাথে লড়তে থাকে। নেছাও তার সর্বোচ্চ শক্তি দিয়ে আগুনের মাধ্যমে পুরো দানবকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। 2-3টা ছোট পাথর দিয়ে জিশিন নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও তাই বন্দি করে। সেই সময় আবার ডিরো তাইকে জিজ্ঞেস করে, নেছা তো বরফের জাদু জানে, এখন দেখি আগুনেরও জাদু দেখালো। তাই কথাটা ঘোরানোর জন্য তাই জানায়, বরফ এবং আগুনের সংমিশ্রণে কাজ করে নেছা। নিজে মন্ত্র পাঠ করে নেছাকে চান সাম্রাজ্যের অমরত্ব দেয়। অমরত্ব দেওয়ার পরপরই ইউসুফ প্রাসাদের ধন সম্পদ দেখাতে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, এখন থেকে তুমি যেটা চাইবে সেইটাই পাবে। নেছা চায় সেই ওষুধটা, উইলিয়াং সেইটাই দেয় নেছাকে। এরপর মন্ত্র করে উইলিয়াং নিচ থেকে এরপর নেছাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের সাথে ড্রাগন এবং দানবদের বিরুদ্ধে লড়াই করতে যাবে? নেছা জানায়, আগে আমাকে চেনটাং গেটে ফিরে যেতে হবে। উইলিয়াং এটাতে সাধুবাদী জানায়। নেছা সহ নেছার বাবা মাও লড়াইয়ে গেলে তাদেরকেও বেঁধে ফেলে উইলিয়াং। তারপর তাই বাদে সবাইকে ফার্নুসের ভিতরে ফেলে দেয়। তাইকে দেয় না, কারণ তাই উইলিয়াং এর ভাই। তাই তখন বলে, এসব কিন্তু ঠিক করছো না তুমি, এখনো সময় আছে, সবাইকে ছেড়ে দাও, মহাগুরুর কাছে ক্ষমা চাও, মহাগুরু মাফ করে দেবে। কিন্তু উইলিয়াং তখন তাইয়ের মুখে একটা আপেল দিয়ে মুখ বন্ধ করে দেয়। তারপর বলে, আমি যা করছি তা চাঁদের জন্য। ওইদিকে ছেলে আওবিংকে দেখে খুশি হয় ড্রাগন কিং। কিন্তু আওবিং জানায়, তুমি কাছে এসো না, আমার শরীরে অনেক ব্যথা। ড্রাগন কিং রাগান্বিত অবস্থায় তখন নেছার বাবা মার দিকে গেলে নেছা বলে, তাদের কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি। কিন্তু ড্রাগন কিং তাদের মারার বদলে রশি খুলে দেয়, সেই সাথে মুক্ত করে দেয় সকল পাতাল দানবদেরও। তারপর নেছাকে বলে, তুমি আগুনের দানব, তোমার এই আগুনে কিচ্ছু হবে না। আমরা এখানে বন্দি থাকলে পিলে পরিণত হব, তাই তোমাকেই কিছু করতে হবে। সেই সময় উইলিয়াং এর ছায়া সেখানে হাজির হয়, জানায়, নেছাকে শেষ করার উপায়ও আমার কাছে আছে। এটা শুনে নেছার মা উইলিয়াং এর উপর রেগে যায়। কিন্তু নেছার মায়ের শরীরে তীর লাগায়, সে আগে থেকেই অসুস্থ, তাই একদম ঢলে পড়ে। উইলিয়াং তখন জানায়, আমি জানতাম নেছা একজন দানব, তাই আগে থেকে এরকমটা প্ল্যান করেছে সে। প্ল্যান অনুযায়ী একটা বড় পিল নেজাকে দেখিয়ে দিয়ে বলে, তুমি যদি এটা খাও তাহলে আমি তোমার বাবা মাকে ছেড়ে দেব। ওই পিলটা খেলেই তার মৃত্যু ঘটবে। কিন্তু তার বাবা মাকে বাঁচানোর জন্য পিলটা খেতে চায় নেছা। তবে নেছার মা তখন পিলটা ছুঁড়ে লাভার মধ্যে ফেলে দেয়। নেছা তখন বলে, আমি অ্যাটলিস্ট তোমাদের জন্য কিছু করে মরতে চেয়েছিলাম, তাছাড়া তোমাকে বাঁচাতে তোমার ভাইয়ের আসবে। সেই সময় একটা দানব পিলে পরিণত হয়, যা দেখে ড্রাগন কিং সবার শক্তি সঞ্চয় করতে বলে। কিন্তু নেছার মা শক্তি সঞ্চয় না করে নেছার কাটা শরীরেই জড়িয়ে ধরে, কারণ নেছা কাউকে বাঁচাতে পারছে না বলে কান্না করতে থাকে। নেছা তখন বলে, আমার শরীরে কাটা থেকে তুমি ব্যথা পাবে মা। মা জানায়, আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমি তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই। মনে করতে থাকে মায়ের সাথে কাটানো পেছনের স্মৃতি। কিছুক্ষণ পর নেছার মাও অমরত্বের পিলে পরিণত হয়, যা দেখে নেছার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। রাগে নেছার শরীর ফেটে যায়। ফেটে যাওয়ার পর নেছা ফার্নুসের ভেতরে থাকা সব আগুন শুষে নিয়ে নতুন এক বডিতে রূপান্তরিত হয়। ড্রাগন কিং তখন বলে, নেছা তার পূর্ণ শক্তি পেয়ে গিয়েছে। নেছা নতুনভাবে তৈরি হয়ে মায়ের অমরত্বের পিলে আগে বাবার হাত দেয়। তারপর আওবিং এর হাত ধরে আওবিং এর শরীরের সমস্ত কাটাও মুক্ত করে। কাটা মুক্ত করার পর দুজন মিলে ফার্নুসের ঢাকনা খোলার চেষ্টা করতে থাকে। ফার্নুসের ঢাকনা উপরে উঠতে দেখে উইলিয়াং ফার্নুসের ওপর একটা গাছ বানায়। সেই গাছে ডিরোর নির্দেশে চীনা সৈন্যগুলো এসে বসে। এতে নেছা আর আওবিং ঢাকনা খুলতে পারে না। তখন ড্রাগন কিং বলে, এখনই সুযোগ উইলিয়াং নামে মুখোশধারীদের শেষ করার। ড্রাগন কিং এর এই কথাতে পাতালের সব দানবেরা একসাথে ফার্নুসের ঢাকনা খোলার চেষ্টা করতে থাকে। তা দেখে উইলিয়াং গাছের উপরে বসে মন্ত্র পড়তে থাকলে আবার ঢাকনার নিচে নেমে যায়। এবার অনেক পাতাল দানবী হয়ে যেতে থাকে অমরত্ব পিল, যা দেখে ড্রাগন কিং বলে, হাল ছেড়ে দিলে চলবে না, আমাদের জিততেই হবে, চলো সবাই মিলে শয়তান উইলিয়াংকে শেষ করি। ড্রাগন কিং এর কথাতে সবাই যেন আবার শক্তি ফিরে পায়, তাই সবাই একজোট হয়ে পুরো ফার্নুসই ভেঙে ফেলে। ফার্নুস ভেঙে ফেলায় উইলিয়াং মায়ের খেয়ে তার 2 শিষ্যকে নিয়ে এক গোপন আস্তানায় আসে। সেই গোপন আস্তানা আবার উইলিয়াং এর ফেস ছাড়া খোলে না। কিন্তু উইলিয়াং নেছা এবং আওবিং এর থেকে এত মার খেয়েছে যে চেহারায় বদলে গিয়েছে, এতে আর ফেস ডিটেক্টর কাজ করে না।
তাই উইলিয়াম এক হ্যাকার নিয়ে আসে। তারপর সে পাসওয়ার্ড বদলিয়ে ফেললে উইলিয়াম ভেতরে ঢুকতে পারে। উইলিয়াম ভেতরে প্রবেশ করলে দেখা যায় সেখানে সে শেন এবং তার বাবাকে আটকে রেখেছে। শেন উইলিয়ামের চেহারার এমন অবস্থা দেখে হাসতে থাকে। সেই রুম থেকে ফেরার সময় আবারও উইলিয়ামের ফেস স্ক্যান চায়, কিন্তু এটা আর কাজ করে না। অন্যদিকে সে হ্যাকারকে বাইরে রেখেই ভেতরে ঢুকেছে, তাই সেখান থেকে বের হতে না পারায় উইলিয়ামের দুই শীর্ষ ক্রানা এবং ডিরো খোদ উইলিয়ামকে মারতে থাকে। সেই সাথে পুরোপুরি শেষ হয় নেচা 2। অ্যানিমেশন মুভির তালিকা করলে সবচেয়ে এগিয়ে থাকবে নেচা 2 মুভি। এর ভিজুয়াল এত দারুণ যে বলে বোঝানো যাবে না। সেই সাথে গল্পটাও বেশ ইন্টারেস্টিং। নেচা 2 এর এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন আমাদের। এতক্ষণ কিপ থ্রিল অ্যানিমের সাথে থাকার জন্য ধন্যবাদ।